ওরা কিসের আজাদি চান? লুট করার আজাদি চান, ধর্ষণ করার আজাদি চান, চুরি করার আজাদি চান। বিকৃত মানসিকতার যে প্রকাশ সিজেপির আন্দোলন ঘটছে, আমি বলতে চাই না সেখানে মহিলারা কী পোশাক পরে বড়িয়ে বসে আছেন, কিভাবে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির সম্মুখীন হতে হচ্ছে, তার আজাদি চান। এটা ধর্ষকদের আজাদি, এটা হচ্ছে জিহাদিদের আজাদি। নেতা উনি তো ওটাই করতে এসছেন। মদন মিত্রর ভাষা শুনুন, উনি স্পষ্ট ভাষা অভিষেককে তুই 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 করে বলেছেন। অভিষেককে কেউ আপনি বলে, দুষ্কৃতি কেউ আপনি বলে, একটা মাস্তান, ফুটো মাস্তান, একটা দুষ্কৃতি, দুশ্চরিত্র, দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতি, একেবারে স্পষ্ট ভাষায় বলছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূল কংগ্রেসের টাকা নাকি একটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ট্রান্সফার করা হচ্ছে। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি, সুতরাং তৃণমূল কংগ্রেসের সাথে ডিপ স্টেটের যোগ খুব স্পষ্ট। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। 16ই মে 2026-এ গড়ে ওঠা একটি সংগঠন যার নাম ককরোচ জনতা পার্টি, যাকে আমরা ওরফে সিজেপি নামে চিনি। আমরা দেখছি কিছুদিন ধরে সিজেপি দিল্লিতে একটি আন্দোলন করছেন, যে আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে। কিন্তু কিছুদিন ধরে এই আন্দোলনের যে মূল উদ্দেশ্য থেকে অনেকটাই দূরে চলে গেছেন এই সিজেপি। এখন তাদের দাবি যে কাশ্মীর দিয়ে দাও পাকিস্তানকে, তাদের দাবি এখন 370 ধারা যে তুলে দেওয়া হয়েছে ভারত থেকে, সেই ধারা আবারও জারি করো। আমরা আজকে এই সিজেপি নিয়ে এই বিষয় নিয়ে একটু আলোচনা করবো, একটু কথা বলার চেষ্টা করবো। আজকে আমাদের সাথে আছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি মহাশয়। আজকে আমি একটু কথা বলবো, জেনে নেব যে তিনি কি বলছেন। এর মঞ্চ থেকে না, এর পাশাপাশি দেখুন, বাংলাদেশের জামাত তারা সিজেপিকে সমর্থন করেছে। তা মমতার সাথে জামাতের লিঙ্কের কথা তো আমরা অতীতেও শুনেছি। জামাতের নেতা বারবার মমতাকে বলেছেন পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে দিন, আপনি বেরিয়ে আসুন। এখন জামাত সিজেপিকে সমর্থন করেছে, মমতাকেও সমর্থন করতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জামাতের ভারতীয় এজেন্ট হয়ে গেছেন। তার একটাই কাজ ছিল, পশ্চিমবঙ্গটাকে ভারত থেকে আলাদা করে জিন্নার অসমাপ্ত যে কাজকে সমাপ্ত করা। সে কাজে তিনি ব্যর্থ হয়েছেন, আবার নতুন করে কাজ শুরু করেছেন কালকে 21শে জুলাই। সিজেপির মূল উদ্দেশ্য যেটা ভারতীয়, কারণ জামাতের সেরকম নির্দেশ, জামাতের টাকায় আজ সম্ভবত তৃণমূল চলছে, তা জামাতের যা নির্দেশ সেটাই তো অনুসরণ করবেন। দ্বিতীয় কথা, সিজেপি হচ্ছে ডিপ স্টেট, যার নেতৃত্বে আছেন জর্জ সোরোস, তার একটি ভারতীয় প্ল্যাটফর্ম। এবার আপনি মনে করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2011 সালে, হিলারি ক্লিন্টন, তাকে ডিপ স্টেটের গ্লোবাল এজেন্ট বলে মনে করা হয়, তিনি কলকাতায় এসেছিলেন মমতার সাথে দেখা করতে। অনেক মুখ্যমন্ত্রী নতুন এসছেন তারপর থেকে, হিলারি ক্লিন্টন কখনো তার আগে বা পরে আসার প্রয়োজন মনে করেননি, কিন্তু মমতার ক্ষেত্রে হয়েছিল। আবার মমতা হেরে গেলেন, তারপরেই মার্কো রুবিও মার্কিন দেশ থেকে এখানে চলে আসছেন। মমতা কলকাতায় এসে হঠাৎ দেখা করলেন মিশনারিজ অফ চ্যারিটির সাথে, যদিও মমতার সাথে তার দেখা করা সম্ভব ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে তৃণমূল কংগ্রেসের টাকা নাকি একটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ট্রান্সফার করা হচ্ছে। এই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্রের খুব কাছাকাছি, সুতরাং তৃণমূল কংগ্রেসের সাথে ডিপ স্টেটের যোগ খুব স্পষ্ট। সিজেপির সাথেও ডিপ স্টেটের যোগ সন্দেহ করা হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে তৃণমূল যে সিজেপিকে সমর্থন করবে এটাই স্বাভাবিক। এটাই তো উদ্দেশ্য। আন্দোলন তো একটা অজুহাত, একটা অসন্তোষকে কেন্দ্র করে আন্দোলন তৈরি করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মূল যে শিক্ষা নিয়ে তারা আন্দোলন করছে সেটা লক্ষ্য নয়। লক্ষ্য হচ্ছে টুকরে টুকরে করা ভারতবর্ষকে। এবং সিজেপি হচ্ছে ভারতবর্ষে কালচারাল মার্কসিজম, যেটা ইতালিয়ান দার্শনিক অ্যান্তনিও গ্রামস্কির তত্ত্ব, আজ থেকে 100 বছর আগে তার বাস্তব প্রয়োগ। গ্রামস্কি তার থিওরি অফ কালচারাল হেজিমনিতে বলেছেন যে মার্কসিজম ইউরোপীয় দেশগুলিতে সফল হলো না, তার কারণ হচ্ছে সরকার সবসময় গায়ের জোরে শ্রমিক শ্রেণীকে দাবিয়ে রাখে না। একটা আছে পলিটিক্যাল সোসাইটি, কিন্তু এর পাশাপাশি একটা সিভিক সোসাইটি কাজ করে। এই সিভিক সোসাইটিতে মিডিয়া আছে আপনাদের মতো, এই সিভিক সোসাইটিতে স্কুল আছে, এই সিভিক সোসাইটিতে ধর্মীয় সংগঠন আছে। তাই এরা করে কি, শোক শ্রেণীর যে ন্যারেটিভটা সেটা শ্রমিক শ্রেণীর মাথায় ঢুকিয়ে দেয়, যাতে শ্রমিক শ্রেণী বিশ্বাস করতে শুরু করে শাসকের স্বার্থই আমাদের স্বার্থ। সুতরাং এর বিরুদ্ধে কী করা দরকার, একটা কাউন্টার ন্যারেটিভ তৈরি করা দরকার। গ্রামস্কি বলছেন এক্সিস্টিং ন্যারেটিভকে চ্যালেঞ্জ করে। সিজেপি সেটাই করছে। ভারতবর্ষের এক্সিস্টিং ন্যারেটিভ, যেটা ইতিহাস, যেটা বর্তমান দর্শন, সেটাকে চ্যালেঞ্জ করে তারা একটা কাউন্টার ন্যারেটিভ। সেই জন্যই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে তারা বলছে ককরোচ জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি একটি জাতীয়তাবাদী সংগঠন, ককরোচের কোনো জাতীয়তাবাদ নেই। অর্থাৎ সিজেপি এটা বোঝাতে চাইছে এই ভারতবর্ষকে আমরা
ব্যঙ্গ করছে। দাঁড়িয়ে ভারতকে ধ্বংস করা একটা বড় লক্ষ্য হয়ে উঠেছে এবং সেই লক্ষ্যে এক হয়েছে সিজেপি, তৃণমূল এবং জাতীয় কংগ্রেস। বিজেপির কথা মতো যে আমরা তো তৈরি হয়েছে সংবিধানকে ভিত্তি করে। তার দেশের যদি কেউ বিরোধী হয় তাহলে সে সংবিধানেরও বিরোধী। বাবা সাহেব আম্বেদকারেরও সে বিরোধী করছে। বাবা সাহেব আম্বেদকর নিজে এই ধরনের অ্যানার্কির প্রচণ্ড বিরোধী ছিলেন। আবার প্যারালালি দেখুন, অনন্ত মহারাজ কুচবিহারে দাঁড়িয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, যার নেতৃত্বে দেশ স্বাধীনতা পেয়েছে বলে বহু ঐতিহাসিক মনে করেন, এবং ব্রিটিশ প্রাইম মিনিস্টার ক্লেমেন্ট অ্যাটলি 47-এ যিনি প্রাইম মিনিস্টার, তিনিও স্বীকার করেছিলেন, বাবা সাহেব আম্বেদকর স্বীকার করেছেন, সেই নেতাজিকে অপমান করছে, নেতাজিকে নিয়ে প্রশ্ন তুলছে। সুতরাং এটা স্পষ্ট করে দিচ্ছে এই সিজেপির ডালপালা শুধু তৃণমূলের মধ্যে আবদ্ধ নেই। কুচবিহারের অনন্ত মহারাজ সিজেপির ডালপালা। এরা ভারতকে ভাঙতে চায়, আর ভারতকে ভাঙতে গেলে নেতাজিকে কালিবালিপ্ত করতে হবে। কারণ এই স্বাধীনতা চিনিয়ে এনেছিলেন নেতাজি। একদিকে জিন্না যখন ভারতকে ভাগ করার চেষ্টা করছিলেন, যে তিনি সফল হয়েছিলেন কংগ্রেসের ব্যর্থতায়, নেতাজি ঐক্যবদ্ধ ভারতের সরকার তৈরি করেছিলেন 1943 সালে সিঙ্গাপুরে 21শে অক্টোবর। এটা ভুলে যাবেন না। ভারতকে ঐক্যবদ্ধ রাখতে চেয়েছিলেন নেতাজি। হিন্দু মুসলমান এক হয়ে লড়াই করেছিল আজাদিন ফৌজে ভারতের স্বাধীনতার জন্য নেতাজির নেতৃত্বে। সেই আজাদিন ফৌজকে আক্রমণ করছিল অনন্ত মহারাজ। ওটা ভারতবর্ষের বিরুদ্ধে, তাই নেতাজির বিরুদ্ধে, তাই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। আজকে ভারতবর্ষ এবং ডিপ স্টেটের মাঝখানে একেবারে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বে এনডিএ সরকার। তাই চক্রান্তে আঘাত করতে হবে মোদীকে, আঘাত করতে হবে নেতাজিকে, আঘাত করতে হবে ভারতবর্ষকে। আজাদি চান, লুট করার আজাদি চান, ধর্ষণ করার আজাদি চান, চুরি করার আজাদি চান। বিকৃত মানসিকতার যে প্রকাশ সিজেপির আন্দোলন ঘটছে, আমি বলতে চাই না সেখানে মহিলারা কী পোশাক পরে বড়িয়ে বসে আছেন, কিভাবে মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির সম্মুখীন হতে হচ্ছে, তার আজাদি চান। এটা ধর্ষকদের আজাদি, এটা হচ্ছে জিহাদিদের আজাদি। যে জিহাদিদের আজাদি বাংলাদেশের পথে ঘাটে আমরা একসময় দেখেছি কিছুদিন আগে, মোহাম্মদ ইউনুস আরেকজন এজেন্ট ছিলেন তার শাসনে। আজকে ভারতবর্ষের পথে ঘাটে সেটাই তারা করতে চেয়েছেন। তারা ভুলে যাচ্ছেন এই দেশটা নেতাজির দেশ, এই দেশটা মহাত্মা গান্ধী ঢুকছিল এই এনজিও দিয়ে, সেই টাকা ফোর্ড ফাউন্ডেশন থেকে আসছিল, সেই টাকা জর্জ সোরসের কোম্পানি থেকে আসছিল, সেই টাকার ফ্লো বন্ধ হয়ে গেছে, তাই আরশোলাগুলো রাস্তায় নেমেছে। নামটা খুব সুন্দর সিলেক্ট করেছেন, আমি তাদের ধন্যবাদ জানাই। স্বরূপটাকে চিনিয়ে দিয়েছেন। এরা যে মানুষ নয় আরশোলা বুঝিয়ে দিয়েছেন। এদের মানুষ বলে ট্রিট করারও দরকার নেই। ওরা তো বলছেন আমরা আরশোলা, আমরা ঘরে আরশোলা বেরোলে কী করি? এদেরও ঠিক একই জিনিস করা উচিত। আমি স্যালুট জানাচ্ছি দিল্লি পুলিশকে, এদের আরশোলার মতো ট্রিট করার জন্য মানুষ বলে ট্রিট। এই যে বিষয়টা ভারতে হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করতে চাইছে। নেতাজিকে আক্রমণ কেন? নেতাজি হিন্দু মুসলমানের ঐক্য চেয়েছিলেন, মোদীকে আক্রমণ কেন? নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উন্নয়নের কথা বলছেন। এরা হিন্দু আজকে দেখুন হকারদের ওঠানো হচ্ছে, যারা বেআইনি হকার, সেখানে কি হিন্দু মুসলমান দেখা হচ্ছে? হিন্দু হকারদের তোলা হচ্ছে না, মুসলমান হকারদের তোলা হচ্ছে? তা তো হচ্ছে না। যারা বেআইনি তাদের তোলা হচ্ছে। অর্থাৎ আইনের শাসনেরা প্রতিষ্ঠা করতে চান, আলাদা করতে চান, কুচবিহারকে বাংলা থেকে আলাদা করতে চান। এইসব মানুষেরা, এরা সবাই এক, এরা সবাই এক, বিভিন্ন রূপে প্রতিভাত হচ্ছেন। কেউ বাম, কেউ মমতা, কেউ আরশোলা, তো কেউ কুচবিহারের মহারাজ, সব এক। এবং কুচবিহারের মহারাজ ঘটনাচক্রে বিজেপিতে আছেন, তাকে আবার বঙ্গবিভূষণ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আপনি লিঙ্কটা দেখুন, কিভাবে লিঙ্ক এরা করেছে। সর্ষের মধ্যেই অনেক সময় ভূত ঢুকে বসে আছে, এটা আপনাকে বুঝতে হবে। এবং যারা কোনো অপ্রয়োজনে সুভাষচন্দ্র বসুকে অপমান করছেন না, মাম কারো দিচ্ছি না, এবং দলকে বিড়ম্বনার মধ্যে ফেলছেন। কেন তারা সুভাষচন্দ্র বসুকে আজ হঠাৎ করে অপমান করার প্রয়োজন মনে করছেন? এই কারণে কি তারা ভেবেছিলেন তারা মুখ্যমন্ত্রীর পদটা পাবেন, পেলেন না, এবং তাই দলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চাইছেন। নেতাজিকে অপমান করা মানে বাঙালিকে অপমান করার, বাঙালিকে অপমান করলে বিজেপি দুর্বল হয়ে যাবে, আর বিজেপি দুর্বল হলে ভারতবর্ষ দুর্বল হবে। স্পষ্ট একেবারে লিঙ্ক দেখা যাচ্ছে, লক্ষ্যটা ভারতবর্ষ হিসেবে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলকে। দেখুন, অভিষেক ব্যানার্জি যে ভাষায় কথা বলেছেন সেটা কোনো রাজনৈতিক নেতার ভাষা নয়, সেটা একজন দুষ্কৃতীর ভাষা। আমার কোথাও মনে হয় অভিষেক ব্যানার্জির এই রাজনৈতিক নেতাটা একটা মুখোশ, আদতে তিনি দুষ্কৃতী, এবং তিনি একটা গ্লোবাল মাফিয়া নেটওয়ার্কের অংশ, যেটা ইতালির রাজনীতিতে আমরা প্রায়ই দেখতে পেতাম। ভারতবর্ষে এই সংস্কৃতিটা ছিল না। আজকে ডিপ স্টেটের কল্যাণে আমরা সেই সংস্কৃতিও দেখতে পাচ্ছি। অভিষেক ব্যানার্জি যে ভাষায় আক্রমণ করছেন বিরোধীদের, এবং এক্ষেত্রে বিরোধী কিন্তু সিপিএম নয় যাদের জন্য 21শে জুলাই, এক্ষেত্রে বিরোধী অনেক সময় বিজেপিও নয়, বিরোধী হচ্ছে নিজের দলের লোকেরা যারা অভিষেকের মুখোশ খুলে দিয়েছেন। যে ভাষায় তিনি আক্রমণ করেছেন সে ভাষা কোনো সভ্য শিক্ষিত মানুষের নয়, সেটা আরশোলাদের ভাষা। অভিষেক বুঝিয়ে দিলেন তিনিও একজন আরশোলা। আমি আশা করব সরকার আরশোলাদের যেভাবে আমরা ট্রিট করি সেইভাবেই অভিষেককে এখন থেকে ট্রিট করব। বলেছেন একদম মদন মিত্র
উনি তো মাফিয়া নেতা, উনি তো ওটাই করতে এসছেন। মদন মিত্রর ভাষা শুনুন, উনি স্পষ্ট ভাষায় অভিষেককে তুই 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 করে বলেছেন। অভিষেককে কেউ আপনি বলে, দুষ্কৃতি কেউ আপনি বলে, একটা মাস্তান, ফুটো মাস্তান, একটা দুষ্কৃতি, দুশ্চরিত্র, দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতি, একেবারে স্পষ্ট ভাষায় বলছে, তাকে আপনি বলে সম্মান দেবে? মদন মিত্র শিখে জায়গায় নামিয়েছেন, ভবিষ্যতে তৃণমূল লোকেরাও করবে একই জিনিস। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের প্রতি অন্ধ আনুগত্যে দলটাকে বিসর্জন দিচ্ছেন। কিন্তু অভিষেকের পেছনে কে আছে এটা বুঝতে হবে। অভিষেককে ব্যবহার করে কে বাংলার সমাজকে ভাগ করতে চেয়েছিল? কে বাংলাকে ভাগ করতে চেয়েছিল? কার প্ররোচনায় এই সেবাশ্রয় প্রকল্প, যেখানে একজন মানুষের পা বাদ চলে গেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছেন, এই মানুষকে অসুস্থ করে দেওয়া, একটা ফেক মেডিসিনকে ঢুকিয়ে দিয়ে কাদের প্রয়োজনে সেটা দেখা দরকার। অভিষেক তো একটা সামনের মুখ, পেছনে কারা কাজ করছে, কারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে। এখানে অভিষেক, ওখানে রাহুল, এখানে অভিষেক, ওখানে রাহুল। আবার বলছি, আপনি রাহুলকে ক্লিন চিট দিয়ে দিচ্ছেন, তাই বললাম। এদিকে অভিষেক, ওদিকে রাহুল, একই কয়েনের দুটো সাইড, কোনো তফাৎ নেই। আর এরা বিরোধীও নয়। পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত বিরোধীদের নেতা হচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো দলবিদলু। তিনি তো কংগ্রেস ছেড়ে বেরিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তৃণমূল উনি তৈরি করেননি, করেছিলেন মুকুল রায়, উনি যোগ দিয়েছিলেন। দলবদলু উনি। ইন্দিরা গান্ধী দলবদলু ছিলেন। তিনি কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে কংগ্রেস আর তৈরি করেছিলেন। তখন অরিজিনাল কংগ্রেসটাকে বলা হতো কংগ্রেস 1969 সালের কথা বলছি। তা দলবদলু ইন্দিরা গান্ধী ছিলেন, দলবদলু মমতা বন্দ্যোপাধ্যায়, দলবদলু ঋতব্রত, একই তো ব্যাপার। ঋতব্রত সিপিএমে ছিলেন, তারপর তাকে রাজ্যসভার এমপি কে করেছিল? বিজেপি না তৃণমূল কংগ্রেস? ঋতব্রত দলবদলু। তারপর তাকে এবার টিকিট দিয়ে এমএলএ করেছে কে? বিজেপি না তৃণমূল কংগ্রেস? স্পষ্ট তো হয়ে যায় এটা। আজকে কুচবিহারের মহারাজের বিরুদ্ধে অনেক কথা বলা হচ্ছে, অবভিয়াসলি বলা উচিত, কিন্তু যেটা বলা হচ্ছে না, তাকে বঙ্গবিভূষণের সম্মান কে দিয়েছিল? বিজেপি না মমতা ব্যানার্জি? সুতরাং এইগুলো খুব স্পষ্ট। যারা নিজে কাচের ঘরে থাকে, যারা 21শে জুলাই কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি, সেটা প্রকাশ করার সাহস দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে দেখা যাচ্ছে যারা শহীদ পরিবার, তাদের যে কম্পেনসেশন দেওয়ার কথা ছিল, সেই কম্পেনসেশন পর্যন্ত দেওয়া হয়নি। কি ভয়ঙ্কর ব্যাপার দেখুন। একটা কমিটি হয়েছে, যে কমিটি একজন মাননীয় যিনি জাজ, তিনি কমিটির নেতৃত্বে ছিলেন, ডক্টর শাস্ত্রী সুশান্ত চ্যাটার্জি, ব্যক্তিগতভাবে আমার পারিবারিক বন্ধু, আমার মামার। তো আমার মামা ডক্টর চন্দন রায়চৌধুরী, উনি এশিয়াটিক সোসাইটির জেনারেল সেক্রেটারি ছিলেন, ওনার বন্ধু ছিলেন সুশান্ত চ্যাটার্জি, প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। সেই মানুষটা একটা কমিটির রিপোর্ট দিল নেতৃত্বে, সেই রিপোর্টটাকে কার্যকর করা হলো না। এবং কোনটা কার্যকর করা হলো না? কম্পেনসেশনটা। কি ভয়ঙ্করভাবে শহীদ বিরোধী মমতা ব্যানার্জি। এরপর তার কোনো নৈতিক অধিকার আছে 21শে জুলাই পালন করার? ঋতব্রতর তো অন্তত কোনো লুকোছাপা নেই। ব্যক্তিগত জীবনে উনি কী বিকৃতির শিকার সেটা আমার জানার দরকার নেই। ওনার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ আছে যেমন অভিষেকের বিরুদ্ধে আছে? এ প্রশ্ন তো উঠবে। সেইটাকে প্রাসঙ্গিক করে তুলেছিলেন। ডাকা হলে মূল অভিযুক্ত যিনি মনীশ গুপ্ত, তিনি তৃণমূল কংগ্রেসের বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তখন, তাকে যদি ডাকা হতো, মনীশ গুপ্তর মুখোশটা খুলে যেত। পরবর্তীকালে তিনি রাজ্যসভায় যান। তাই মনীশ গুপ্ত যিনি মূল অপরাধী, তাকে রিওয়ার্ড দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভাবুন, তাহলে 21শে জুলাইটা কি পরিকল্পিত ছিল? কোনো কি স্যাবোতেজ করেছিল মনীশ গুপ্ত সিপিএমকে বিপদে ফেলার জন্য? মমতার সাথে কোনো স্যাবোতেজ ছিল? এটা তদন্ত হওয়া উচিত। কেন যিনি 21শে জুলাইয়ের মূল চক্রী, তাকে মমতা বিদ্যুৎ মন্ত্রী করলেন? কেন 21শে জুলাইয়ের মূল চক্রী তাকে রাজ্যসভায় পাঠালেন? তাহলে কি এটা স্যাবোতেজ ছিল? মৃত্যু নিয়ে রাজনীতি করতে গিয়ে এই পুলিশের সাথে স্যাবোতেজ করে মমতা কি এতগুলো নিরীহ প্রাণকে বলিদান দিলেন? নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।